ম্যানেজারের কাউন্টারের সামনে দাঁড়িয়ে আকাশের মাথায় হাত পড়ে গেল। সোমলতা আর তার সঙ্গীদের খাওয়ার বিল হয়েছে 21,000 টাকা। বিল পেমেন্ট না করলে ম্যানেজার পুলিশ ডাকার জন্য প্রস্তুত রয়েছে। আকাশ সোমলতাকে কিছু বলতেও পারল না, কারণ সম্পর্কে সে তার ভাবি শাশুড়ি হয়। কিন্তু তারই বা কতটুকু সম্বল? প্রথমত, সে এমন কিছু বড়লোকের ছেলে নয়। দ্বিতীয়ত, সে একজন স্টুডেন্ট, আর স্টুডেন্টদের কাছে কত টাকাই বা থাকতে পারে। বুকে পাথর রেখে আকাশ ডেবিট কার্ডটা রিসেপশনিস্টের দিকে এগিয়ে দিল, কিন্তু আকাশের ব্যাংকে অত টাকা ছিল না। রিসেপশনিস্ট কার্ডটা ফেরত দিয়ে বলল, স্যার, এখনো 12,000 টাকা রয়েছে। আপনার কার্ডে যা ব্যালেন্স ছিল তার থেকে পুরো টাকাটা নেওয়া সম্ভব হয়নি। বাকি টাকাটা আপনি কি ক্যাশ পেমেন্ট করবেন নাকি অন্য কোনোভাবে দেবেন? রিসেপশনিস্টের কথা শুনে আকাশ আঁতকে উঠে বলল, সে কি, আমার ব্যাংকে এত কম টাকা রয়েছে? এটা কি করে হতে পারে? আকাশ খুব ভালো করেই জানতো যে তার কাছে কত টাকা আছে, কিন্তু এখন সোমলতার সামনে এই অভিনয়টা করা তার দরকার বলে মনে হলো। পরিস্থিতি এমন হয়েছে যে আকাশ বাবার থেকে টাকা চাইলেও পেত না। সে ভাবলো, সোমলতা তো কলকাতা বেড়াতে এসেছেন, মজা করতে এসেছেন, সুতরাং তাদের কাছে ওইটুকু টাকা নিশ্চয়ই আছে। আকাশ সোমলতার দিকে করুণভাবে তাকালো, তারপর তার কাছে গিয়ে শান্তভাবে বলল, আন্টি, আপনি 12,000 টাকা দিতে পারবেন? আমার ব্যাংকে যা টাকা আছে তারপরে আরো 12,000 টাকা লাগবে। কথাটা বলার সময় আকাশের মুখে অসহায় ভাব ফুটে উঠেছিল। সোমলতার কাছে 12,000 টাকা রয়েছে, কিন্তু তিনি এই কদিনে প্রায় 2 লক্ষ টাকা খরচ করে ফেলেছিলেন। তার উপর আবার মেল মডেলকে দেওয়ার জন্য কিছু টাকা রেখে দিয়েছেন। এই টাকাটা খরচ করে ফেললে তার স্বামী তাকে সন্দেহ করবেন। তাই তিনি আকাশকে বললেন, এখন কি করব আকাশ, আমার কাছে তো অত টাকা নেই। এইবার আকাশ প্রচন্ড রেগে গেল। যখন টাকা নেই, তখন সোমলতা কোন সাহসে এই রেস্টুরেন্টে খেতে এসেছিল? আকাশ সোমলতার বোনেদের দেখিয়ে বলল, ওনাদের কাছে হবে না? সোমলতা আকাশকে বললেন, না না, ওনাদের কাছে কি করে হবে, অত টাকা ওদের কাছে নেই। মিসেস সোমা বাসু এক কোণায় দাঁড়িয়ে ভাবলেন কি করবেন। রেস্টুরেন্টে খেতে আসা লোকেদের মধ্যে ওদের নিয়ে আলোচনা শুরু হয়ে গেল। একজন বললেন, তোমাদের এত দামি হোটেলে খেতে আসার সাহস কি করে হলো? যখন পকেটের জোর নেই তখন লোভটাকে কন্ট্রোল করা গেল না? আরেকজন ভদ্রলোক বললেন, আরে দেখে বুঝছেন না, গ্রাম থেকে এসেছে, তাই জন্যই তো কলকাতা শহর সম্বন্ধে কোনো ধারণাই নেই। এরা মনে করে গ্রামে খাবার দাবার যেমন সস্তা পাওয়া যায়, এখানেও সেরকম পাওয়া যাবে। প্রথম ভদ্রলোক বললেন, আমি খালি ভাবছি সাহসের কথা। তাও আবার সুপার ডিলাক্স রুমে বসে খেতে গিয়েছিল। ভাবলো কি করে এরা যে এত বড় হোটেলে ফ্রিতে খাওয়া যাবে? সোমলতা দেখলেন পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে, অথচ তিনি তার নিজের ব্যাংক থেকে টাকাটা দিতে রাজি ছিলেন না। অগত্যা তিনি সোমা বাসুর শরণাপন্ন হলেন। অস্বস্তিপূর্ণ অসহায় হাসি দিয়ে তিনি মিসেস বাসুকে বললেন, আপনাকে বলতে খুব খারাপ লাগছে, কিন্তু দেখছেন তো, আপনি যদি এখন টাকাটা দিয়ে দেন তাহলে। সোমা সোমলতাকে হাত দিয়ে থামিয়ে তার দিকে প্রচন্ড রেগে তাকালেন এবং তারপর তিক্ততাপূর্ণ বাঁকা হাসি হেসে বললেন, জানি সোমলতা, এটাই বাকি আছে। আজকে আপনি আমাকে খুব ভালো খাওয়ালেন, এতটা অসম্মানিত আমি জীবনে কখনো হইনি। এই কথা বলে তিনি সোজা রিসেপশনে গেলেন এবং নিজের কার্ড দিয়ে বাকি টাকাটা শোধ করলেন। তারপর কোনো দিকে না তাকিয়ে সোজা রেস্টুরেন্টের দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেলেন। সোমলতা বুঝতে পারলেন তার প্রতি আজ সোমা বাসুর কি ধরনের ইমপ্রেশন হয়েছে, তাই তিনি তাকে বোঝানোর জন্য দৌড়ে তার পিছনে চললেন। সোমলতা চিৎকার করে বললেন, দাঁড়ান মিসেস বাসু, আমাদের জন্য একটু দাঁড়ান, আর আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে যান, আমি আপনাকে অনলাইন টাকা ট্রান্সফার করে দেব। আপনি চিন্তা করবেন না, আমি কিছুদিনের মধ্যেই আপনাকে টাকাটা ফেরত দিয়ে দেব। সোমা বিরক্ত হয়ে সোমলতার দিকে তাকিয়ে বললেন, না, তার কোনো দরকার হবে না। আজ আমার মাথাটাই খারাপ হয়ে গেছিল যে আমি আপনাদের সঙ্গে খাবার খেতে চলে এসেছিলাম। বাই। কিন্তু সোমলতা তাকে বললেন, মিসেস বাসু, এভাবে রাগ করে যাবেন না, বুঝতেই তো পারছেন পুরো ব্যাপারটাই একটা অ্যাক্সিডেন্ট ছিল, এরকম তো হওয়ার কথা ছিল না। আরেকদিন আমরা একসঙ্গে খেতে আসবো, আর আমাদের বিজনেস ডিলটার কথা আপনি ভুলবেন না। সোমলতার ভয় ছিল সোমা রেগে গিয়ে তাদের সঙ্গে বিজনেসের সম্পর্কটাই নষ্ট করে দেবেন। সোমলতার এই কথা শুনে সোমাও কথা শোনানোর সুযোগ পেয়ে গেলেন। তিনি সোমলতাকে বললেন, কি বিজনেস ডিল? মাফ করবেন সোমলতা, আমাদের হসপিটালটা এত বড় নয় যে আপনাদের মতন বড় মাপের মানুষের সঙ্গে ডিল করতে পারবে। আপনি বরং এর জন্য অন্য কাউকে খুঁজে নিন। এই কথা বলে সোমা একটা ট্যাক্সি দাঁড় করিয়ে তাতে উঠে পড়লেন। সোমা বাসুর কথা শুনে সোমলতা বুঝে গেলেন ওনাদের হসপিটালের সঙ্গে তাদের যে বিজনেস আইডিয়াটা হওয়ার কথা ছিল সেটার আশা আজই নিভে গেল। সোমলতা এর জন্য নিজেকেই দায়ী করলেন, এমনকি সোমলতার বোনেরাও এর জন্য নিজেকে ক্ষমা করতে পারল না। আকাশ সোমলতাদের হতাশ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে কাছে এসে বলল, আন্টি, মন খারাপ করবেন না, চলুন আপনাকে আমি হোটেলে পৌঁছে দিচ্ছি।
আকাশ সোমলতার সঙ্গে খুব ভদ্রভাবে কথা বললেও মনে মনে ওনার ওপর খুব রেগে গেছে। সে ভাবলো এনার সঙ্গে যা হয়েছে ঠিক হয়েছে, 1 পয়সার মুরদ নেই, এসেছে এত বড় হোটেলে খাবার খেতে, তারপর আবার গেস্ট নিয়ে। আসলে এতগুলো লোকের সামনে আজ আকাশকেও অসম্মানিত হতে হয়েছে। সেই আঘাতটা আকাশ কিছুতেই ভুলতে পারল না। সোমলতা আকাশের দিকে তাকিয়ে একটু রুক্ষভাবেই বললেন, না আকাশ, তোমাকে নিয়ে যেতে হবে না, আমরা একটা ট্যাক্সি ডেকে চলে যাব। বলার সঙ্গে সঙ্গেই সোমলতা রাস্তায় একটা খালি ট্যাক্সি পেয়ে গেলেন আর বোনেদের নিয়ে হোটেলের দিকে গেলেন। আজ সারাদিন সোমলতা আর তার বোনেদের খুবই বাজে সময় কেটেছে। তারা খুব ক্লান্ত হয়ে পড়েছেন, তাই হোটেলে ফিরে বিকেল পর্যন্ত তারা বিশ্রাম নিলেন। বিকেল 6টা নাগাদ সোমলতা এবং তার বোনেরা আবার সেজেগুজে রুম থেকে কিছু খাওয়ার জন্য বেরোলেন। আজ সকালে ওনাদের সঙ্গে যে ধরনের ঘটনা ঘটেছিল তারপর ওদের আর বাইরে খেতে যাওয়ার মুড নেই। এই সময় রিসেপশন থেকে একজন লোক তাদের কাছে এসে খুব ভদ্রভাবে বলল, ম্যাডাম, কাল আপনাদের রুমের চেক আউট, কাল সকাল 12টার আগে আপনাদের রুম ছেড়ে দিতে হবে। এই কথা শুনে সোমলতা খুবই আতঙ্কিত হয়ে উঠে বললেন, কি, আমাদের চেক আউট? সোমলতা তার বোনেদের দিকে তাকিয়ে বললেন, এই হোটেলটা যদিও সেরকম ঝকঝকে হোটেলের মতো নয়, বাংলো টাইপের, তাও এখানে বেশ ভালোই লাগছিল, ব্যবস্থাগুলো খুব ভালো ছিল, এখানে আমরা আরো 2 দিনের স্টে বাড়িয়ে নি বল। বোনেরা সোমলতার কথা সমর্থন করলো। সোমলতা তখন রিসেপশনিস্টকে রিকোয়েস্ট করলেন, আমরা আরো 2 দিন এখানে থাকতে চাই, আপনারা আমাদের বুকিং আরো 2 দিন বাড়িয়ে দিন। রিসেপশনিস্ট খুবই ভদ্রভাবে সোমলতাকে মাথা নেড়ে জানালো, না ম্যাডাম, সেটা কিছুতেই হবে না, বুকিং শেষ হয়ে যাওয়ার পর আমরা আর নতুন করে ঘর ভাড়া দিতে পারবো না, এটা আমাদের নিয়মের মধ্যে নেই। তাছাড়া অনেকদিন আগে থেকেই আমাদের হোটেলের স্পেশাল ঘরগুলো বুকড থাকে। হোটেল ছেড়ে দিতে হবে শুনে সোমলতা রাগে লাল হয়ে গিয়ে বললেন, কেন, তোমাদের হোটেলের তো অর্ধেক ঘর ফাঁকা, তোমরা আমাদের বুকিং কিছুদিন বাড়াতে পারবে না, বা আমাকে একটা নতুন ঘর দিতে পারবে না কেন? সোমলতা কিছুতেই মানছেন না দেখে রিসেপশনিস্ট তাকে বলল, আপনাকে একটা গোপন কথা বলি, আমি যে বলেছি আপনি কাউকে বলবেন না, আপনি একমাত্র লাকি স্যার আর রাধিকা ম্যাডামের সঙ্গে কথা বলুন, ওনারা যদি রিকোয়েস্ট করে তবেই আমরা আপনাদের এই বুকিং কিছুদিন বাড়াতে পারি, না হলে কোনোভাবেই সম্ভব নয়। সোমলতা আরো বিরক্ত হয়ে বললেন, কি, এর জন্য লাকিকে ডাকতে হবে? সোমলতা কোনোভাবেই লাকির কাছে নিজের মাথা নিচু করতে রাজি ছিলেন না, তাই তিনি রিসেপশনিস্টকে বললেন, ঠিক আছে, কাল সকালে আমরা আমাদের রুম ছেড়ে দেব। এমনিতেও কলকাতায় এর থেকে অনেক ভালো হোটেল রয়েছে, এখন বুঝতে পারছি কেন এই হোটেলে এত কম লোক থাকে, কারণ এখানকার নিয়ম কানুন অদ্ভুত, আমরা এখানে আর থাকতে চাই না। ঠিক এই সময় যশোদা ওখান দিয়ে যাচ্ছিলেন। তিনি সোমলতা আর তার বোনেদের সঙ্গে কথা বলার জন্য দাঁড়িয়ে পড়লেন আর বললেন, আপনারা কি খাওয়ার জন্য বাইরে যাচ্ছেন? সোমলতা বোনেদের দিকে তাকিয়ে চোখ টিপে ব্যঙ্গ করে বললেন, না যশোদা, আজ আর বাইরে খেতে যাব না, আসলে ভালো মন্দ খেতে খেতে আমার পেটটা খারাপ হয়ে গেছে, তাই আজ তোমার সঙ্গে এই হোটেলের ঘরোয়া খাবার খাবো। সোমলতা যশোদার সঙ্গে ডাইনিং রুমে গিয়ে চমকে গেলেন। ডাইনিং রুম খুব সুন্দর করে সাজানো আর তার ডেকোরেশনও খুব মডার্ন। টেবিলের ওপরে থরে থরে খাবার সাজানো রয়েছে আর খাওয়ার জন্য আলাদা কোনো টাকাও দেওয়ার দরকার নেই। এবার সোমলতা বুঝতে পারলেন যশোদা কেন এখানকার খাবার প্রশংসা করে। প্রত্যেকটা খাবারের টেস্ট যেমন ভালো, তেমনি কোয়ালিটিও খুব ভালো। সোমলতা তার বোনেদের কানে কানে বললেন, আমার তো বিশ্বাসই হচ্ছে না এখানকার খাবার এত ভালো, শুধু শুধু আমরা কত খরচ করে বাইরে খেয়েছি, আর আজ অল্পাহারে আমাদের যা খাবার দিয়েছে, আমার তো এখানকার খাবারের টেস্ট তার থেকে বেশি ভালো লাগছে। নিজেদের ভুল সিদ্ধান্তে তারা নিজেরাই পস্তাতে শুরু করলো। তারপর অনেক ভেবে সোমলতা বললেন, অল্পাহারের ম্যানেজার বলছিল ওখানকার কাঁচা সবজি তারপর নানা রকম জিনিস বিদেশ থেকে আসে, তাই জন্য হয়তো ওখানের খাবারের দাম অত বেশি। সোমলতা আর তার বোনেরা খুব ভালোভাবে খাবার খেয়ে যশোদার সঙ্গে বাইরে বেরিয়ে এলেন। হোটেলের বাইরে তখন একটা ট্রাক দাঁড়িয়ে রয়েছে। এই ট্রাকটাই সেদিন অল্পাহারের সামনেও সোমলতা দেখেছিলেন। ট্রাক থেকে প্যাকেট করে সব খাওয়ার জিনিস নামানো হচ্ছে। সোমলতা সেখানকার স্টাফকে ডেকে জিজ্ঞাসা করলেন, এই জিনিসগুলো কোথা থেকে এসেছে? তারা সোমলতাকে উত্তর দিল, এই সমস্ত জিনিস দেশের নানান জায়গা আর বেশিরভাগটাই বিদেশ থেকে এসেছে, কোনোটা বাংলাদেশ, কোনোটা অস্ট্রেলিয়া, কিছু জিনিস ইটালি থেকেও এসেছে। প্রায় রোজ কার্গোতে এই সমস্ত মাল শিপিং হয় আর ওদের কোম্পানি হোটেলগুলোতে এইগুলো সাপ্লাই করে। সোমলতা ওদের বললেন, এই সমস্ত জিনিসগুলো যে বাইরে থেকে এসেছে তার কোনো প্রমাণ আছে? যারা মাল নামাচ্ছিল তাদের মধ্যে একজন পকেট থেকে একটা বিল বের করে দেখালো আর বলল, আপনার আমাদের কথা বিশ্বাস হচ্ছে না? এ দেখুন আমাদের কাগজপত্র, হাতের কাছে ছিল তো তাই দেখিয়ে দিলাম। সোমলতা কাগজগুলো চোখ বুলিয়ে বুঝতে পারলেন সত্যি দেশ বিদেশের নানান জায়গা থেকে এই প্যাকেটগুলো এসেছে। তারপর এয়ারপোর্ট থেকে কালেক্ট করে এরা হোটেলে এগুলো সাপ্লাই দিচ্ছে। হোটেলের স্টোর রুমের সামনে সব প্যাকেট নামিয়ে দিয়ে গাড়িটা আবার ফেরত যাওয়ার জন্য তৈরি হলো। সোমলতা গাড়ির ড্রাইভারকে জিজ্ঞেস করলেন,
বাকি জিনিসগুলো এখন কোথায় নিয়ে যাবেন? ড্রাইভার সোমলতাকে খুব ভদ্রভাবে হেসে বলল, এখন গাড়িটা অল্পাহার রেস্টুরেন্টে যাবে, সেখানে মাল ডেলিভারি করতে হবে। সোমলতার মনে এটাই সন্দেহ ছিল এবং সেই কথাটাও মিলে গেল। সোমলতা মনে মনে ভাবল, সে এতদিন ধরে কি আহাম্মকের মতো কাজটাই না করেছে, কত হাজার হাজার টাকা বাইরের বাজে দোকানে খেয়ে নষ্ট করেছে। এই কথা ভেবে সোমলতার শরীরটা হঠাৎ খারাপ লাগতে শুরু করলো, তার মাথাটা ঘুরলো। তারপর তিনি হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেলেন। রিনা আর মিনা চিৎকার করে তার দিদির দিকে দৌড়ে গেল। আজ সোমলতা হোটেল ব্লু ড্রিমের খাবার দাবারের কোয়ালিটির ব্যাপারে জেনেছে, তাতেই তার মাথা ঘুরে গেছে। আর যদি সেই হোটেলের আসল সত্যিটা জানতো, তাহলে তার কি হতো? তার কি লাকির প্রতি সম্মান বেড়ে যেত, নাকি আরো আক্রোশ বাড়তো? এর পরের গল্প জানতে হলে শুনতে থাকুন।